এই 100তম বছরের আগের 100 বছরকে বলা হলো প্রথম শতক। দেখো ইতিহাস কি, ইতিহাস তোমাদের একটা গল্প, তোমরা যদি এটাকে একটা গল্প আকারে পড়ো, এই পলিটিক্সে সবাই এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে বাহাদুর শাহ মারা যাওয়ার পরে তার যে মৃতদেহটাকে 1 মাস ধরে ফেলে রাখে। আর এর ফলে ফারুক শিয়ার খুশি হয়ে ইংরেজ কোম্পানিকে একটা ফরমান জারি করে, কিন্তু যেটা কিন্তু ফারুক শিয়ার ফরমান নামে পরিচিত। মাত্র 3 মাস রাজত্ব করে। তোমাদের কোশ্চেন যদি আসে যে সবচেয়ে কম সময়ের জন্য কে রাজত্ব করে, সেটা কিন্তু রফিউদ্দারাজা। বা একজন দক্ষ কোনো সম্রাট যদি সিংহাসনে তখন থাকতো না, তখনও হয়তো মোগল সাম্রাজ্যটাকে বাঁচানো যেত। নমস্কার তোমাদের সকলকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে থেকে আমরা সোনালী বানসাল আর সেনিল ত্রিপাঠী স্যারের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বইটা শুরু করতে যাচ্ছি। এই বইয়ের ইউনিট 1-এর প্রথম চ্যাপ্টারটা দ্য ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার আজকে থেকে শুরু হবে। দেখো তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামে পরীক্ষার্থী হও, বিশেষ করে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর মতো বড় পরীক্ষা যদি তোমরা দিতে চাও, তাহলে কিন্তু তোমাদের জিএস পেপারটা খুব ভালো করে পড়তেই হবে। আর সেই জিএস পেপারের মধ্যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, বিশেষ করে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির যে সমস্ত প্রশ্ন আজকাল আসে, সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করার জন্য কিন্তু তোমাদের ইংরেজি বইগুলো ডিটেলসে কিন্তু পড়তেই হবে। তোমরা সাধারণত ছোট মোটো বই পড়তে পারো, যেগুলো ধরো ইন্ট্রোডাকশনের জন্য তোমাদের বই দেওয়া আছে, বা ওয়ান লাইনের কিছু বই পাওয়া যায় বা কিছু নোটস পাওয়া যায়। সেগুলো যদি পড়ো, তোমরা হয়তো প্রিলিমসটা আরামসে কোয়ালিফাই করতে পারবে, কিন্তু মেইনসে গিয়ে তোমাদের ডিটেলসে পড়ার জন্য কিন্তু একটা বই খুঁজতে লাগবে। তো সেই বইটা যদি তোমরা শুরুর থেকেই পড়ো, প্রথমে হয়তো একটু সময় লাগলো, কিন্তু তোমাদের প্রিলি আর মেইন কিন্তু দুটো একসাথে কভার হয়ে যাবে। ডাব্লিউবিসিএস এর জন্য প্রচুর বই কিন্তু বাজারে অ্যাভেলেবেল। সবগুলো বই নো ডাউট খুব ভালো, কিন্তু তার মধ্যে আমার স্পেকট্রাম আর সোনালী বানসাল ম্যামের এই বইটা কিন্তু আমার বেস্ট মনে হয়েছে। স্পেকট্রাম বইটাতে গল্প খুব ভালোভাবে বলা আছে, তোমাদের ঘটনাগুলো খুব ভালোভাবে তোমরা জানতে পারবে বা বুঝতে পারবে সেই বইটা যদি তোমরা মন দিয়ে পড়ো। কিন্তু কোথাও না কোথাও স্পেকট্রামে ফ্যাক্ট কিছু ল্যাক করে, যে ফ্যাক্টগুলো তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষাতে আসে। তো সেই ফ্যাক্টগুলো কিন্তু সোনালী বানসালের এই বইটাতে দেওয়া আছে। স্পেকট্রাম বইটা আমার মতে বেস্ট ফর ইউপিএসসি ক্যান্ডিডেটস। আর তোমরা যদি ডাব্লিউবিসিএস এর ক্যান্ডিডেট হও, তাহলে তোমাদের এই সোনালী বানসালের সেনিল ত্রিপাঠীর বইটা কিন্তু বেস্ট। অলমোস্ট 90% জিনিস এই বইটা থেকে কভার হয়। এখন আমি 90% কেন বললাম, যে ধরনের প্রশ্ন তোমাদের আসে সেই প্রশ্নগুলো একটা বইয়ে কভার করা অলমোস্ট ইম্পসিবল, কারণ তাহলে তোমাদের বিশাল মোটা একটা বই হবে। তো তাহলে স্যার আমরা কি করব? তাহলে তোমরা এমন একটা বই তোমরা পড়বে যেটা অলমোস্ট সবকিছু কভার করবে। আর যেগুলো যেগুলো কভার করবে না, সেগুলো তোমরা মক টেস্ট দিতে দিতে বা তোমরা অন্য কোনো জায়গা থেকে বিভিন্ন প্রশ্ন তুলবে, সেই প্রশ্নের সম্বন্ধে ঘটনাটা জানবে, সেই ঘটনাটা বা তার সম্বন্ধে কিছু ফ্যাক্ট বা কত সালে এসেছে, সেটা তোমাদের এই বইয়ের উপরে নিচে বিভিন্ন জায়গা থাকে, সেই জায়গাতে ছোট্ট করে লিখে রাখতে পারবে। অথবা এই বইয়ের সাথে বিভিন্ন কাগজ তোমরা চিপকে দিতে পারবে, আর সেই কাগজের মধ্যে সেই ফ্যাক্টগুলো তোমরা লিখে রাখতে পারবে। আর আমি তোমাদের বলবো, তোমরা এই বইয়ের একটা হার্ড কপি কিনে নিজের সাথে রেখে দাও। অ্যামাজন, ফ্লিপকার্ট বা যে কোনো সাধারণ বইয়ের দোকানে কিন্তু এই বইটা পাওয়া যায়। তোমরা এই ভিডিওটা দেখার সাথে সাথে যদি এই হার্ড কপিটা নিয়ে বসো, আর সাথে যদি একটা পেন্সিল বা পেন নিয়ে বসো, আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে বলে যাব, তোমরা সেগুলো জাস্ট একবার করে দাগিয়ে নিবে আর ভিডিওটা অফ করে একবার পড়ে নিবে। আশা করি তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে তাতে। তো কথা না বলিয়ে চলো শুরু করা যাক। এই বইয়ে দেখো তোমাদের প্রথম পেজেই কিছু কথা বলা আছে, তোমাদের সাথে কিছু আলোচনা করা আছে। কি আলোচনা করা আছে? মিড 18th সেঞ্চুরি ইন্ডিয়ার এই মিড 18th সেঞ্চুরিটাকে নিয়ে। তো আমার স্টুডেন্টের মধ্যে সবচেয়ে একটা কমন প্রশ্ন থাকে, স্যার মিড 18th সেঞ্চুরিটা অ্যাকচুয়ালি কি জিনিস? হয়তোবা তোমরা অনেকে জানো, কিন্তু যারা জানে না তাদের ক্ষেত্রে আমি বলে দিই। অনেকের কনফিউশন থাকে, মিড 18th সেঞ্চুরি বলতে 1800 শতকটা বোঝায়। 1800 শতক বলতে তোমাদের অনেকের ধারণা থাকতে পারে যে 1801, 1802, 1803, 1804, এমন করতে করতে 1899 অব্দি। এটা আমারও স্টুডেন্টের মধ্যে অনেক ধারণা আছে, কিন্তু সেটা কিন্তু নয়। 1800 শতক বলতে 1700 সালের যে জিনিসগুলো, যেমন 1701, 1702, 1703, 1707, মানে 1800 শতক বলতে 1800 সালের আগের 100 বছরকে বোঝায়। বোঝা গেল? 1900 শতক বলতে 1900 সালের আগের 100 বছরকে বোঝায়। বিংশ শতক বলতে 2000 সালের আগের 100 বছরকে বোঝায়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এরকম কেন?
আগের 100 বছরকে আমরা কেন ধরবো? এখন মনে করো 1 খ্রিস্টাব্দ যখন থেকে শুরু হয়েছিল এবং 1 খ্রিস্টাব্দর পরে 100 খ্রিস্টাব্দ অবধি গেল। এখন 100 খ্রিস্টাব্দে দাঁড়িয়ে প্রথম 100 বছর যে কেটে গেল না, সেই 100 বছরকে বলা হতো প্রথম শতক। তার মানে কি, এই 100তম বছরের আগের 100 বছরকে বলা হলো প্রথম শতক। তারপরে 101 থেকে 200 বছর অবধি যে এই মাঝখানে আরো 100 বছর কেটে গেল, এই 100 বছরকে বলা হতো দ্বিতীয় শতক। মানে 200তম বছরের আগের 100 বছরকে বলা হলো দ্বিতীয় শতক। এভাবেই চলতে চলতে তৃতীয় শতক, চতুর্থ শতক, এইভাবেই চলতে চলতে আসলো 1700 সাল। এই 1700 সালের আগের যে 100 বছর কেটে গিয়েছিল না, সেই আগের 100 বছরকে বলা হয় 1700 শতক বা 17th সেঞ্চুরি। তেমন 1800 শতকের যে 1800 সালের আগের যে 100 বছর কেটে গেল, সেই আগের 100 বছরকে বলা হয় 1800 শতক। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তো এই সময়টা পাশাপাশি তিনটা ঘটনা চলতে থাকে। তিনটা ঘটনা কি কি? দেখো, তখন ভারতবর্ষ এরকম ছিল যেরকম এই ম্যাপে দেখা যাচ্ছিল। 1800 শতক শুরুর যে সময়টা, সেই সময়টাতেও মুঘল সাম্রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা মেজর একটা পাওয়ার ছিল, সবচেয়ে বড় শক্তি ছিল। কিন্তু সেই মুঘল সাম্রাজ্যের আস্তে আস্তে পতন হতে থাকে। এখন মুঘল সাম্রাজ্যের পতন হতে থাকে, তার জন্য যে রিজিওনাল শক্তিগুলো ছিল, যে আঞ্চলিক শক্তিগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে উত্থান হতে থাকে। আর এই দুইয়ের মাঝে ব্রিটিশ যে শক্তি আছে, ব্রিটিশরা তারা ভারতে এসেছিল। ব্রিটিশরা না, ইউরোপীয়রা ভারতে এসেছিল। তারা আস্তে আস্তে তাদের ব্যবসা বাণিজ্যের যে ঘাঁটি, এখানে কিন্তু আস্তে আস্তে গাড়তে থাকে। তো এই তিনটা ঘটনা, তিনটা বড় ইভেন্ট কিন্তু পাশাপাশি তোমাদের চলছিল। তার মধ্যে যে প্রথম ইভেন্টটা, ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার, এটাই কিন্তু তোমাদের প্রথম চ্যাপ্টার এই বইয়ের, ইউনিট 1-এর। এখন আমরা তো সেই যুগে বেঁচে ছিলাম না, আর আমরা তো জানি না সেই যুগে 1800 শতকে আসলে কি হয়েছিল। সেই সময় যে লোকজন ছিল তারা দেখেছে। এখন সেই সময়, সেই সময়কার যে ইতিহাসটা আমরা বেশিরভাগই জানতে পারি ব্রিটিশ হিস্ট্রিয়ানদের কাছ থেকে। আর ব্রিটিশ হিস্ট্রিয়ানরা এই সময়টাকে একটা ডার্ক এজ বলে অভিহিত করে, একটা অন্ধকারাচ্ছন্ন যুগ, একটা অসভ্যের যুগ, একটা বিশৃঙ্খলতার যুগ বলে অভিহিত করে। আসলেই কি তাই ছিল? 1800 শতকে যে লোকগুলো বেঁচে ছিল, তারা নিজের চোখে যে ঘটনাগুলো দেখেছিল, তাদের চোখে একবার এই জিনিসটা, এই ঘটনাগুলো দেখে নেওয়া যায়। 1800 শতকের প্রথম দিকে কি হয়? ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার, মানে মুঘল সাম্রাজ্য আস্তে আস্তে পতন হতে থাকে। 1707 ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে 50 বছরের মধ্যে কিন্তু মুঘল সাম্রাজ্য পতন প্রায় হয়ে যায়। আর তারপরেও কিছু মুঘল এম্পায়ার আসে, আসার পরে নামমাত্র রাজত্ব করতে থাকে। আর 150 বছরের মধ্যে মুঘলরা একজন সম্রাট থেকে কিন্তু ব্রিটিশদের একজন জেলের কয়েদি হয়ে দাঁড়ায় লাস্ট। আর ঔরঙ্গজেবের মৃত্যুর পরে এই জেলের কয়েদি হওয়ার আগ অব্দি, মুঘল সাম্রাজ্য একদম সম্পূর্ণ ধুলোয় মিশে যাওয়ার আগ অব্দি পরপর 12 জন মুঘল সম্রাট কিন্তু সম্রাটের গদ্দিতে বসে। তাদেরকে লেটার মুঘলস বলা হয়। আর কি করে এই মুঘলরা একজন একদম এত বড় শাসক, এত বড় সম্রাট থেকে একদম শেষ অব্দি একদম জেলের কয়েদি হয়ে যায়, সেই ঘটনাটাই কিন্তু তোমার এই চ্যাপ্টারে কিন্তু খুব ভালোভাবে দেওয়া আছে। দেখো, ইতিহাস কি? ইতিহাস তোমাদের একটা গল্প। তোমরা যদি এটাকে একটা গল্প আকারে পড়ো, কিছু ঘটে যাওয়া সত্য ঘটনা আকারে যদি তোমরা পড়ো, তাহলে তোমাদের জিনিসটা ইন্টারেস্টিংও লাগবে, তোমাদের সেই জিনিসটা মনেও থাকবে। সবসময় ইতিহাসকে একটা গল্পের ছলে পড়বে। প্রায় অনেক কয়েক বছর রাজত্ব করার পরে ঔরঙ্গজেব মারা যায় 1707 সালে। ঔরঙ্গজেব মারা যাওয়ার পরে মেইনলি তার 3 জন পুত্রের মধ্যে রাজা বা সম্রাট হওয়া নিয়ে কিন্তু লড়াই বাঁধে। একজন ছিল প্রিন্স মুজাম, একজন ছিল মোহাম্মদ আজম, আরেকজন ছিল কামবাক্স। আর এই লড়াইয়ের শেষ অবধি প্রিন্স মুজাম এই মোহাম্মদ আজম আর কামবাক্সকে হারিয়ে 65 বছর বয়সে সম্রাট হয়। আর এই প্রিন্স মুজামের আসল আসল নাম ছিল মুজাম শাহ আলম। আর তিনি বাহাদুর শাহ নামে মুঘল সম্রাটের সিংহাসনে বসেন। আর বাহাদুর শাহ 1 আমরা নাম দিয়েছি কারণ পরবর্তীকালেও আরেকজন বাহাদুর শাহ আসে, যাকে যিনি বাহাদুর শাহ জাফর নামে পরিচিত। এখন দুইটা বাহাদুর শাহর মধ্যে যাতে কনফিউশন না হয়, তার জন্য একজনকে বাহাদুর শাহ 1 আর একজনকে বাহাদুর শাহ 2 বলা হয়। এখন 1707 ঔরঙ্গজেব মারা গেল। মারা যাওয়ার পরে তার 3 পুত্রের মধ্যে লড়াই বাঁধলো। লড়াই বাঁধার পরে একজন পুত্র জিতে গেল। জিতে যাওয়ার পরে সম্রাট হলো 1707 সালে। এতটুকু তো বোঝা গেল। তারপরে ইনি সম্রাট যে হলো এই বাহাদুর শাহ, তারপরে তিনি কি করলো? তিনি ছিল একজন চালাক প্রকৃতির মানুষ। চালাক প্রকৃতির লোক বলতে তিনি দেখো 65 বছর বয়সে
তিনি সিংহাসনে বসেছেন। এই 65 বছর বয়সে তার নিশ্চয়ই অনেক অভিজ্ঞতা হয়েছে। আর ঔরঙ্গজেব একজন গোঁড়া টাইপের লোক ছিল, তার কিছু মৌলিক নীতি ছিল, তার কিছু ধর্মীয় গোঁড়ামি ছিল, যার জন্য তার আশেপাশের যে আঞ্চলিক রিজিয়নগুলো ছিল বা তাদের নিজের কোর্টের মধ্যেও অনেক লোকজন ছিল যারা কিন্তু ঔরঙ্গজেবের উপর খেপে গিয়েছিল। এখন ঔরঙ্গজেবের সাথে একটা পার্মানেন্ট, ঔরঙ্গজেবের সাথে বলতে মুঘলদের সাথে একটা পার্মানেন্ট শত্রুতে তারা পরিণত হয়েছিল। তো বাহাদুর শাহ এটা লক্ষ্য করার পরে তিনি যখন সম্রাট হয়, তিনি এই ঔরঙ্গজেবের এই নীতিগুলোকে কিন্তু রিভার্স করার চেষ্টা করে, উল্টো করার চেষ্টা করে। তিনি দেখেন যে তখনকার দিনে মুঘলদের সবচেয়ে বড় শত্রু বা মুঘলদের পরে সবচেয়ে বড় শক্তিটা থাকে, সেটা থাকে মারাঠা। এখন মারাঠাদের নাম শোনার সাথে তোমাদের আরেকটা নাম মাথায় আসে হয়তো, সেটা হচ্ছে শিবাজি। এই শিবাজির যে পুত্র ছিল শম্ভুজি, সেই শম্ভুজির সাথে ঔরঙ্গজেবের লড়াই বাঁধে। সেই লড়াইয়ে ঔরঙ্গজেব শম্ভুজিকে হত্যা করে। হত্যা করার পরে তার যে পুত্র আছে শাহু, সেই শাহুকে ঔরঙ্গজেব বানিয়ে নেয় বন্দী। এখন ঔরঙ্গজেব শাহুকে বন্দি বানিয়ে নেওয়ার ফলে মারাঠা সাম্রাজ্যে একজন শাসকের স্থান খালি হয়ে যায়। সেই স্থানে শিবাজির যে আরেকটা ছোট পুত্র ছিল, তার নাম ছিল রাজারাম। সে রাজারাম সেই স্থানে বসে মারাঠা সাম্রাজ্যের তখন রাজা হয়ে থাকে কিছুদিন। তারপরে 1700 সালে রাজারামের হয়ে যায় মৃত্যু। মৃত্যু হওয়ার পরে তার যে ছেলে ছিল, সেই ছেলেকে নাম দেয় দ্বিতীয় শিবাজি বা শিবাজি টু। সেই শিবাজি টুকে রাজার আসনে রেখে তার যে মা ছিল, মানে রাজারামের যে স্ত্রী ছিল তারাবাই, সেই তারাবাই সেই মারাঠাদের শাসনভার সামলাতে থাকে। আর বাহাদুর শাহ ওয়ান এটা জানে। সে কি করে, সে সম্রাট হওয়ার সাথে সাথে শাহুকে ছেড়ে দেয়। শাহু ফিরে যায় নিজের মারাঠাদের দেশে। মারাঠাদের দেশে ফিরে যাওয়ার পরে বলে যে আমার বাবা শম্ভুজি ঔরঙ্গজেবের সাথে যুদ্ধ করতে করতে নিজের প্রাণ দিয়ে দেয়। এখন আমি তার ছেলে, এতদিন জেল খেটে এসেছি, আসার পরে এখন আমিই হব মারাঠাদের আসল রাজা। আর ওইদিকে তারাবাই বলে, আরে তুমি কোথায় ছিলে এতদিন? এতদিন আমার স্বামী রাজারাম মারাঠাদের শাসন করলো, মারাঠাদের শাসনভার সামলালো, তারপরে তার ছেলে এখন এতদিন ধরে আমি তার ছেলের সাথে মারাঠা সাম্রাজ্যটা সামলাচ্ছি, তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে? তো তাদের মধ্যে হয়ে যায় লড়াই শুরু, যেটা বাহাদুর শাহ আগের থেকে জানতো। এখন মারাঠাদের মধ্যে নিজেদের মধ্যে যদি লড়াই শুরু হয়, তাহলে কি তারা নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত থাকবে, তারা মুঘলদের সাথে যুদ্ধ করতে আসবে না। তো এইরকম ছিল বাহাদুর শাহের বুদ্ধি। তো এইভাবে সে বুদ্ধি করে এক কথায় মারাঠাদের কিছুদিনের জন্য থামিয়ে রাখে। সে রাজপুতদের সাথেও শান্তি স্থাপন করে। সে জাটস আর বুন্দেলাস, তখনকার দিনে যে ছোট 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 না, বলতে গেলে যে মুঘল সাম্রাজ্যের আশেপাশে যে কিছু অন্য সম্প্রদায়ের যে লোক ছিল, তাদের সাথেও সে শান্তি স্থাপন করে। সে গুরু গোবিন্দ সিংকে তার তার মর্যাদা ফিরিয়ে দিয়ে তাদের শিখদের সাথেও শান্তি স্থাপন করে। যদিও গুরু গোবিন্দ সিং মারা যাওয়ার পরে সেটা ফেল হয়ে যায়। তো সেটা পরের চ্যাপ্টারে খুব ভালোভাবে আলোচনা করা আছে, সেটা সেখানে জানতে পারবে। আর এই বাহাদুর শাহ না খুব একজন মানে দয়ালি টাইপের লোক ছিল, যে হচ্ছে দয়ালি টাইপের না, যে সবাইকে মানিয়ে চলার চেষ্টা করতো, সবারই মন রেখে চলার চেষ্টা করতো। তো কথায় বলে, তুমি যদি সবারই মন রাখতে চাও বা সবারই মান রাখতে চাও, তুমি কারোরই মান রাখতে পারো। সে সবাইকে মর্যাদা দিতে এত ব্যস্ত থাকে, সবাইকে খুশি করতে, দান ধ্যান করতে এত ব্যস্ত থাকে, যে তার ফলে মুঘল সাম্রাজ্যের যে রাজস্ব ছিল, সেই রাজস্ব আস্তে আস্তে কমতে থাকে। তার জন্য কাফি খান নামে একজন গণ্যমান্য ব্যক্তি এই বাহাদুর শাহকে কিন্তু শাহ-ই বেখবর বলে একটা টাইটেল দেন, যার অর্থ হেডলেস কিং, মানে বুদ্ধি ছাড়া একজন রাজা, এরকম টাইপের বলতে পারো। আর তারপরে কি হয়, সে 1712 সালে মারা যায়। মাত্র 5 বছর তার টেনিওর থাকে। 5 বছরে কিন্তু সে সবার সাথে প্রায় প্রায় শান্তি স্থাপন করতে মানে সচেষ্ট একটা সক্ষম হয়েছিল। এখন 1712 সালে সে এই বাহাদুর শাহ মারা যাওয়ার পরে মুঘল সাম্রাজ্যে একটা আসল পলিটিক্স শুরু হয়। বাহাদুর শাহ ওয়ান লোকটা যে মারা গেল 1712 সালে, মারা যাওয়ার পরে তার যে ছেলেরা আছে, তার ছেলেদের মধ্যে সম্রাট হওয়া নিয়ে লড়াই শুরু হয়। এই লড়াইটা তার ছেলেদের মধ্যে কিন্তু সীমিত থাকলো না। মুঘল কোর্টে যে বিভিন্ন জ্ঞানীমানী লোকজন থাকে, এমন তো না কোর্টের মধ্যে শুধু সম্রাটই বসতো, সম্রাটের সাথে ধরো এমন বসতো যে সমস্ত শাসনভার সামলাতো, এমনও একজন বসতো যে সমস্ত মিলিটারি সামলাতো, এমনও বসতো যে সমস্ত রেভিনিউ বা সমস্ত আর্থিক লেনদেন সামলাতো। তাদের সমস্ত কথা মেনে ভালো মন্দ বুঝে একটা সম্রাটকে সেই ডিসিশনটা নিতে লাগতো, ভালো মন্দ ডিসিশন।
তো সেই যে লোকগুলো কিন্তু এই ওয়ার অফ সাকসেশন মানে সম্রাট বানানোর লড়াইয়ে কিন্তু জুড়ে যায়। একজন বলে আমার যে ক্যান্ডিডেট বাহাদুর শাহ আলমের অমুক ছেলের সম্রাট হওয়া উচিত, অন্যজন আর এক কথা বলে, আরেকজনের কথা। তো এই পলিটিক্সে সবাই এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে বাহাদুর শাহ মারা যাওয়ার পরে তার যে মৃতদেহটাকে 1 মাস ধরে ফেলে রাখে। আর এই মুঘল কোর্টের যে এই বাকি পাওয়ারফুল যে লোকজন ছিল, এই লোকজনকে বলা হতো নোবেলস, মানে গণ্যমান্য ব্যক্তি। আর এখান থেকে কিন্তু প্রায় পলিটিক্সটা শুরু হয়ে যায়। কারণ বাহাদুর শাহর পরে জুলফিকার খান নামে একজন পাওয়ারফুল নোবেলের সাহায্যে জাহাঙ্গীর শাহ নামে একজন লোক 1 বছরের জন্য কিন্তু সম্রাট হয়। আর মুঘল কোর্টের এই যে নোবেলসরা তারা যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়, তারা কয়েকটা গ্রুপে বিভক্ত হয়ে যায়। সেই গ্রুপগুলো ছিল তুরানি গ্রুপ, ইরানি গ্রুপ, আফগানি গ্রুপ আর হিন্দুস্তানি গ্রুপ। আর জুলফিকার খান কিন্তু তুরানি গ্রুপের অন্তর্গত ছিল। আর যেহেতু জুলফিকার খান জাহাঙ্গীর শাহকে সম্রাট বানায়, সমস্ত পাওয়ার ভার্চুয়ালি কিন্তু জুলফিকার খানেরই হাতে থাকে। জুলফিকার খান যেটাই বলে জাহাঙ্গীর শাহ সেটাই শোনে। অ্যাকচুয়ালি কি জাহাঙ্গীর শাহ নামমাত্র সম্রাট হয়েছিল, আর শাসন করছিল কি জুলফিকার খান। আর জুলফিকার খান সেও মারাঠাদের সাথে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করে, রাজপুতদের সাথে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করে। সেই সময় জার্স বুন্ডেলা শিখদের প্রচন্ড বিদ্রোহ হয়, সেই বিদ্রোহটাকে খুব সফলভাবে দমন করে। সে জিজিয়া প্রথাটাকে অ্যাবলিশ করে। জিজিয়া প্রথাটা কি ছিল? যারা নন মুসলিম ছিল তাদেরকে একটা ট্যাক্স দিতে লাগতো, একটা কর দিতে লাগতো। সেই কর প্রথাটাকে বন্ধ করে। আর রেভিনিউ বেশি করে আর্ন করার জন্য ইজরা নামে একটা প্রথা সে ইন্ট্রোডিউস করে। ইজরা প্রথাটা কি ছিল? দেখো তো, মুঘল সম্রাটরা তো তারা রাজবাড়িতে বসতো, যে তাদের সম্রাটের যে বিভিন্ন বড় বড় রাজপ্রাসাদ ছিল সেখানে থাকতো। আর জমিতে সাধারণ মানুষ চাষ করতো। আর সেই জমিগুলো আন্ডারে ছিল কিছু জমিদারের। ইজরা প্রথাতে কি হয়? জমিদারকে কিছু পরিমাণ ট্যাক্স সম্রাটদের দিতে লাগে। তারা যে পরিমাণ জমি আছে সেই অনুযায়ী তাদেরকে কিছু ট্যাক্স দিতে লাগতো। সেই ট্যাক্সটা কি ইজরা প্রথা নামে পরিচিত ছিল। এখন জমিদারদের যদি কিছু পরিমাণ ট্যাক্স দিতে লাগে, সেই ট্যাক্সটা জমিদাররা কোথায় পাবে? তাদের নিচে যে তাদের আন্ডারে চাষিরা কাজ করতো, তাদের কাছ থেকে সেই টাকাটা আদায় করতো। এখন তখনকার দিন বলো আর আজকালকার দিন বলো, কৃষক সম্প্রদায় যারা আছে তারা সবসময় অত্যাচারিত। যাই হোক, এটা পরের ব্যাপার। এই জুলফিকার খান জাহাঙ্গীর শাহকে সম্রাট বানিয়ে কিন্তু বেশি দিন থাকে না, মাত্র 1 বছর সম্রাট থাকতে পারে। তারপরে আসে দুজন গুন্ডা টাইপের লোক। এই ফারুক শিয়ার পাটনা থেকে দুজন গুন্ডা টাইপের লোককে ডাকে। একজন ছিল আবদুল্লাহ খান, আরেকজন ছিল হুসেন আলী খান। এদেরকে সৈয়দ ব্রাদার্স বলা হতো। তারা খুব চালাক আর খুবই পাওয়ারফুল ছিল, খুবই নির্ভীক ছিল। তারা মুঘল কোর্টে আসে। আসার পরে তারা সবাইকে দমন করে, সবাইকে নিজের বুদ্ধি দিয়ে হারায়, সবাইকে ভয় দেখায়। যারা বেশি পরিমাণে শত্রু ছিল, যাদের থেকে একটু রিস্ক ছিল, তাদেরকে মেরে দেয়। মেরে দেওয়ার পরে তারা খুবই পাওয়ারফুল হয়ে ওঠে। এবং তাদের কিন্তু পরবর্তীকালে কিং মেকার্স নামে জানা যায়। কিং মেকার্স মানে যারা রাজা বানায়, যারা সম্রাট বানায়। তারা কি করে? তারা পাওয়ারে আসার সাথে সাথে ফারুক শিয়ারকে মুঘল সম্রাট বানিয়ে দেয় 1713 সালে। আর এখান থেকে কিন্তু এই নোবেলসের যে খেলা, মুঘলের কোর্টের ভিতরে যে নোংরা পলিটিক্স, যে দুর্নীতি চলতে থাকে, সেই দুর্নীতি কিন্তু এই সময়টা থেকে খুব তীব্র হয়ে ওঠে। কারণ একদিকে সৈয়দ ব্রাদার্সরা থাকে, আর একদিকে আরো বিভিন্ন গ্রুপের বিভিন্ন নোবেলসরা থাকে। তাদের মধ্যে কিন্তু ভিতরে ভিতরে কূটনীতি চলতে থাকে। তারা নিজেদের ক্যান্ডিডেটকে বা নিজেরা সম্রাট হতেই ব্যস্ত। তারা পাওয়ারের পিছনেই দৌড়াতো, রাজস্ব এগুলোর পিছনেই দৌড়াতো। তারা জানতো না যে এর ফলে, নিজেদের মধ্যে দ্বন্দ্বের ফলে মুঘল সাম্রাজ্যটার কত বড় ক্ষতি হচ্ছে। ফারুক শিয়ারের সময় আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হয়। সে ঘটনাটা হইল 1714 সালে ফারুক শিয়ারের হয় একটা রোগ। সেই রোগটা তখনকার দিনে কেউ ঠিক করতে পারে না। আর তখনকার দিনে ইউরোপীয়রা ভারতবর্ষে আসে, ব্রিটিশরাও ভারতবর্ষে আসে। ব্রিটিশরা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে ভারতবর্ষে আসে। এখন কোম্পানির যে লোকগুলো এখানে আসে তাদের চিকিৎসার জন্য কোম্পানির ডক্টর পাঠায়। তো তখন উইলিয়াম হ্যামিল্টন নামে একজন সার্জন ছিল। সেই সার্জন কি করে? ফারুক শিয়ারের যে এই কঠিন রোগটা হয়, যেটা কেউ সারাতে পারে না, সেটা চিকিৎসা করে। আর ফারুক শিয়ার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, একদম সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। আর এর ফলে ফারুক শিয়ার খুশি হয়ে ইংরেজ কোম্পানিকে একটা ফরমান জারি করে, কিন্তু যেটা কিন্তু ফারুক শিয়ার ফরমান নামে পরিচিত। এই ফারুক শিয়ার ফরমান কিন্তু ইংরেজদের ব্যবসা বাণিজ্য শুরু করা থেকে শুরু করে তার যে রেভিনিউ আর্ন, তারপরে শাসক হয়ে ওঠা, সেটাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে।
তারপরে কিছু বছর চলে যায়, 2 বছর চলে যায়। তারপর এক সময় ফারুকশিয়ারের কাছে এই সৈয়দ ব্রাদার্স অসহ্যকর হয়ে ওঠে। সৈয়দ ব্রাদার্স এর একটা দাপট, সেটা কিন্তু ফারুকশিয়ার আস্তে আস্তে মেনে নিতে পারে না। তো ফারুকশিয়ার মনে মনে প্ল্যান করতে থাকে, বিভিন্ন লোকের সাথে আলাপ আলোচনা করতে থাকে যে সৈয়দ ব্রাদার্সকে কি করে সরানো যায়। কিন্তু সৈয়দ ব্রাদার্সরা খুব চালাক ছিল, তারা বুঝতে পারে। বুঝতে পারার পরে তারা দেরি না করে ফারুকশিয়ারকে কিন্তু হত্যা করে। 1719 সালে ফারুকশিয়ারকে হত্যা করার পরে তারা দুইজন পর পর খুবই দুর্বল মুঘল সম্রাটকে সম্রাট বানায়। একজন ছিল রাফিউদ দারাজাত। এরা ছিল দুই ভাই, রাফিউদ দারাজাত আর রাফিউদ দৌলা। রাফিউদ দারাজাত সম্রাট হওয়ার পর তার হয়ে যায় টিবি। টিবি হওয়ার পরে মাত্র 3 মাসের মধ্যে সে যায় মরে। মাত্র 3 মাস রাজত্ব করে। তোমাদের কোশ্চেন যদি আসে যে সবচেয়ে কম সময়ের জন্য কে রাজত্ব করে, সেটা কিন্তু রাফিউদ দারাজাত। তারপরে রাফিউদ দারাজাতের মৃত্যুর পর রাফিউদ দৌলাকে সিংহাসনে বসায়। সিংহাসনে বসার পরে রাফিউদ দৌলার হয়ে যায় ডাইসেন্ট্রি। ডাইসেন্ট্রি হওয়ার পরে সেও যায় মারা। এই যে দুই ভাই ছিল, দুই ভাইকে সৈয়দ ব্রাদার্স সম্রাট বানিয়েছিল। দুই ভাইয়ের মধ্যে দুই ভাই কিছুদিন পর পর একে একে মারা যায়। আর এই রফিউদ দৌলা কিন্তু শাহজাহান 2 নামেও পরিচিত ছিল। এক শাহজাহান ছিল, যে শাহজাহান একদম বিশিষ্ট মুঘল সম্রাট ছিল। তারপরে শাহজাহান 2 কিন্তু এই রফিউদ দৌলা ছিল। এটা একটু মনে রাখবে। এখন এই দুই ভাইয়ের মৃত্যুর পর সৈয়দ ব্রাদার্স একজন 18 বছর বয়সী রঙ্গিলা টাইপের ব্যক্তিকে সম্রাট বানিয়ে দেয়, যার আসল নাম ছিল রোশন আক্তার। তাকে মুহম্মদ শাহ বলা হয়। বলা হয় মানে কি, সে মুহম্মদ শাহ নামেই পরিচিত ছিল। আর তাকে বলা হয় মুহম্মদ শাহ রঙ্গিলা, কারণ সে একজন রঙ্গিলা টাইপের ব্যক্তি ছিল। তোমরা দেখতেই পাচ্ছ, সবসময় এরকম হুকো খেতেও, সবসময় এরকম আহ, যারা নাচ করতো, যারা ডান্সার ছিল, তাদের সাথে সবসময় সময় কাটাতো। সেই আরাম আমোদ প্রমোদ এইসব নিয়েই ব্যস্ত ছিল। এনাকে সৈয়দ ব্রাদার্সে কিন্তু পাওয়ারে আনে, সৈয়দ ব্রাদার্সে কিন্তু তাদেরকে সম্রাট বানায়। কিন্তু মোহাম্মদ শাহ একটা জিনিস দেখতে পারে, যে তার আগের যে সম্রাট ছিল তাদেরকে এই সৈয়দ ব্রাদার্স সম্রাট বানিয়েওছে, আবার সম্রাটের গদ্দি থেকে সরিয়েছে। সরিয়েছে বলতে একদম মেরেই ফেলেছে। তার জন্য মোহাম্মদ শাহ নিজাম উল মুলক নামে একজন পাওয়ারফুল নোবেল, একজন খুবই চালাক আর খুবই দক্ষ টাইপের একজন ব্যক্তির সাহায্যে সৈয়দ ব্রাদার্সকে কিন্তু মেরে দেয়। তো সৈয়দ ব্রাদার্সের খেলা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। আর এই মুহম্মদ শাহের আমলেই কিন্তু আস্তে আস্তে সেমি ইন্ডিপেন্ডেন্ট স্টেট তৈরি হয়। সেমি ইন্ডিপেন্ডেন্ট স্টেট বলতে আঞ্চলিক কিছু শক্তি তৈরি হয়। মুঘল সাম্রাজ্যের ভাঙন কিন্তু এখানেই ধরে। এই যে নিজামুল মুল যে তোমার, এই যে এই লোকটা যে আছে না, এই লোকটা এই সময়টাতেই মুহম্মদ শাহর আমলেই হায়দ্রাবাদ তার নামে একটা জায়গা আছে, এখন তোমরা জানতে পারো, সেই জায়গাটা গিয়ে কিন্তু একটা একটা স্বাধীন একটা রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করে। তার সময় নাদির শাহের আক্রমণ হয়, তার সময় আহমদ শাহ আবদালির আক্রমণ হয়। বলা হয় যে এই সময়টা এমন একটা সময় ছিল, যে সময়ে যদি একজন কেপেবল রুলার বা একজন দক্ষ কোনো সম্রাট যদি সিংহাসনে তখন থাকতো না, তখনও হয়তো মুঘল সাম্রাজ্যটাকে বাঁচানো যেত। কিন্তু তখন মোহাম্মদ শাহ রঙ্গিলার মতো একটা রঙ্গিলা টাইপের ব্যক্তি থাকায় মুঘল সাম্রাজ্যের পতন একদম সুনিশ্চিত হয়ে যায়। এই সময়ই তোমরা পরবর্তীকালে দেখতে পাবে যে হায়দ্রাবাদের গঠন হয়, ঠিক আছে, আলাদা করে আওয়াধ বা অযোধ্যার গঠন হয়, আলাদা করে একটা বেঙ্গল নামে একটা স্টেট তৈরি হয়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।